কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ওয়েল কার্ড, এলপিজি কার্ড, ডিজেল কার্ড, খামারি কার্ড। আমরা আপনার কাছে আর একটা কার্ড চাই, একটা আমরা জাস্টিস কার্ড আপনার কাছে আমরা প্রত্যাশা করি। আপনি কার্ড বছরে 20টা দেন, জনগণের কাছে থাকে একটা কার্ড, সেটা হচ্ছে লাল কার্ড। আপনারা এখানে কেউ চাকরির জন্য রাস্তায় নেমে আসেন নাই, আপনারা কেউ চাঁদাবাজির জন্য রাস্তায় নেমে আসেন নাই, কেউ জমি দখল করার জন্য রাস্তায় নেমে আসেন নাই, কেউ ক্ষমতা দখল করার জন্য রাস্তায় নেমে আসেন নাই। আপনারা রাষ্ট্র সংস্কার চেয়েছিলেন, আপনারা চেয়েছিলেন কেউ যদি মত প্রকাশ করে তাকে বাসা থেকে তুলে নিয়ে আসা আর হবে না। আপনারা এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন যেই বাংলাদেশে গুম খুন করা হবে না। আপনি এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন যেই বাংলাদেশে মত প্রকাশ এবং দ্বিমত প্রকাশের দুইটারই স্বাধীনতা থাকবে। আপনি এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন যেই বাংলাদেশে প্রধানমন্ত্রীকে আপনি প্রশ্নের মধ্যে নিয়ে আসতে পারবেন। আপনি এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন যেই বাংলাদেশে একই শিক্ষা প্রতিষ্ঠানে মন্ত্রীর ছেলেও পড়বে, আবার দপ্তরির ছেলেও পড়বে। আপনি এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন যেই বাংলাদেশে চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না। করোনায় বা হামে বা নিউমোনিয়াও কাউকে মারা যেতে হবে না, আইসিইউর অভাবে কাউকে মারা যেতে হবে না, ঘুষের জন্য কারো চাকরি আটকে থাকবে না, থানায় দালাল থাকবে না, ভূমিতে দালাল থাকবে না, পুলিশ ঘুষ খাবে না। আপনি এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা যতগুলো বিষয় বলেছি একটা বিষয়েরও পরিবর্তন হয় নাই। প্রিয় তরুণ প্রজন্ম, আজকে বাংলাদেশের এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেই পরিস্থিতিতে আজকে 7 বছরের শিশুকে ধর্ষণ করা হয়। অত্যন্ত পরিতাপের বিষয়, সেই শিশুর বাবা বুঝে গিয়েছে বিচার হবে না, সেজন্য উনি বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে অনেক কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড, আপনি অনেক কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ওয়েল কার্ড, এলপিজি কার্ড, ডিজেল কার্ড, খামারি কার্ড। আমরা আপনার কাছে আর একটা কার্ড চাই, একটা আমরা জাস্টিস কার্ড আপনার কাছে আমরা প্রত্যাশা করি। না হয় মনে রাখবেন, আপনি কার্ড বছরে 20টা দেন, জনগণের কাছে থাকে একটা কার্ড, সেটা হচ্ছে লাল কার্ড। এই কার্ড যতদিন না পর্যন্ত আপনি জাস্টিস নিশ্চিত করবেন, আপনার এই কার্ড কোনো কাজে আসবে না। 2 বছর পরে দেখা যাবে এই কার্ড নিয়ে সবাই বাসার মধ্যে উনু খেলে। প্রিয় নাঙ্গলকোটবাসী, প্রিয় তারুণ্য, আপনারা যারা এখানে আছেন, আপনারা আমাদের ব্যর্থতা মনে করিয়ে দেন, একই সাথে আপনারা আমাদেরকে আশাবাদী করেন। কারণ এইখানে যারা আছেন, আপনাদের কারু বেগম পাড়ায় কোনো বাড়ি নাই। আপনারা এইখানে যারা আছেন, কারু মামা চাচার পরিচয় এখানে বসেন নাই। এইখানে যারা আছেন, আপনাদের নেতার গাড়ির পিছনে দৌড়াইতে হয় না। আপনারা এইখানে যারা আছেন, আপনাদেরকে কোনো রাজনৈতিক লাঠিয়াল বাহিনীতে রূপান্তর করা হবে না। আপনারা এইখানে এমন মানুষ আছেন যারা এনসিপি যদি কোনো ভুল করে সেটার আপনারা সমালোচনা করেন। প্রিয় তারুণ্য, আমরা এমন একটা রাজনৈতিক দল গঠন করেছি যে রাজনৈতিক দল অন্য কেউ সমালোচনা করতে হয় না, সেটা নিজ দলের মধ্যেই সমালোচিত হয়। কোনো নেতিবাচক কাজ যদি করে, নিজ দলের কর্মীরাই সেটাকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসে। প্রিয় তারুণ্য, এই দেশটা আমাদেরকে করতে হবে। আমরা দেখেছি এই রাজনৈতিক ভাষণে রাজনৈতিক নেতারা তার সন্তানদেরকে বিদেশে রাখে,
দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে চায়। আমরা দেখেছি এদেশের রাজনীতিবিদরা নিয়মিত চেক আপ করে সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে চেক আপ করে এসে সে দেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন করতে চায়। এই মুনাফিকি আমরা আর বরদাস্ত করব না। এই মুনাফিকি আর চলতে পারে না। এই মুনাফিকি চলতে দেওয়া হবে না। যে সার্ভিস উৎপাদন করে তাকে সার্ভিস ভোগ করতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা দেখেছি এদেশে ইলিয়াস আলীকে গুম হতে হয়েছে, এদেশে হাদি ভাইকে হত্যার শিকার হতে হয়েছে, এদেশে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, এদেশে শহীদ আলিফকে শহীদ করা হয়েছে। আমরা একটা বিচারও আমরা পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখেছি আপনার দলের নেতা কর্মীদেরকে গুম খুন হত্যা নিপীড়নের মধ্য দিয়ে এদেশের অনেকগুলো ফোর্স আপনাদের জীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে মনে করিয়ে দিচ্ছি, যদি ভুলে গিয়ে থাকেন, আশা করি ভুলেন নাই, তবে মনে হচ্ছে আপনার কার্যক্রম দেখে আপনি ভুলে গিয়েছিলেন। আপনার মা বাংলাদেশের গণতন্ত্রের জন্য যিনি আপসহীন লড়াই করে গিয়েছেন, বেগম জিয়া 2017 সালে বলেছিলেন বিচার বিভাগকে পৃথকীকরণের মধ্য দিয়ে, আলাদা সচিবালয় স্থাপনের মধ্য দিয়ে আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়টি করেছিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আপনি ক্ষমতায় এসে বিচার বিভাগের স্বাধীনতাকে আবার আপনি কুক্ষিগত করেছেন। আপনি আপনার মা যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলাদেশের মানুষকে যে অঙ্গীকার দিয়েছিল, সেই অঙ্গীকার আপনি ভঙ্গ করেছেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, উনি বলেছিলেন ওনারা যখন ক্ষমতায় আসবেন ওনারা র্যাবকে বিলুপ্ত করে দিবেন। অত্যন্ত পরিতাপের বিষয়, ওনারা র্যাবকে বিলুপ্ত করবেন না, ওনারা পুরান বোতলে একটা নতুন একটা মোড়ক লাগাবেন। ক্ষমতায় এসে আপনারা যদি আপনাদের নেতা কর্মীর উপরে নির্যাতন নিপীড়নগুলো ভুলে যান, মনে রাখবেন আপনারা এতদিন মজলুম ছিলেন, আল্লাহর ওয়াস্তে আপনারা জালিমের কাতারে নাম লেখাইয়েন না। আপনাদের নেতা কর্মী নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, বাপ মায়ের জানাজা পড়তে পারে নাই, সন্তানদের স্কুলে দিতে পারে নাই, চাকরি করতে পারে নাই, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে পারে নাই, রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয়েছে। তাদের সাথে মুনাফিকি করেন না। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের উত্তর প্রজন্ম যারা ছিল তারা ব্যর্থ হয়েছে। বর্তমানের কাঠগড়ায় আমরা আমাদের অতীত প্রজন্মকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসি। ঠিক একইভাবে আমাদের রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এসছে। আমরা চাঁদাবাজের পরিবর্তন চাই না, আমরা চাঁদাবাজির পরিবর্তন চাই। আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি। আমরা হাসিনা যেই পদ্ধতিতে, যেই সিস্টেম দিয়ে হাসিনা উৎপাদিত হয়, আমরা সেই সিস্টেমের পরিবর্তন চেয়েছি। তরুণ প্রজন্ম, আমরা যদি এমন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ আপনার মেধা দিয়ে, আপনার যোগ্যতা দিয়ে, আপনার দক্ষতা দিয়ে আপনি কর্মসংস্থান নিশ্চিত করবেন। যেমন এই নাঙ্গলকোটের শিক্ষার যেই মান, আমরা গত বছরে মাত্র 54% এসএসসি পাস করেছে। অত্যন্ত দুঃখজনক বিষয়, এই নাঙ্গলকোটে মাত্র 54% এসএসসি উত্তীর্ণ হয়েছে। এই নাঙ্গলকোটের অসংখ্য মানুষ রেমিটেন্স যোদ্ধা বিদেশে যায়, কিন্তু দেশ থেকে দক্ষ হয়ে যায় না বলে একটা পাকিস্তানি, ফিলিপাইনি বা ইন্ডিয়ান একটা শ্রমিক প্রায় 1500 রিয়াল বেতন, আর একটা বাংলাদেশি শ্রমিক অদক্ষ থাকার কারণে পায় 800 রিয়াল বেতন, 600 রিয়াল বেতন। এই যে তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, আমরা চাই এই জনগণকে জনশক্তিতে রূপান্তর করে আমরা বাংলাদেশটাকে স্বনির্ভর করব। আমরা চাই না আপনারা কোনো নেতার পিছনে, নেতার গাড়িতে ছুটেন, চাকরির জন্য রাজনৈতিক কোনো ধরনের আপনারা লিয়াজু করেন। আপনি যে দলেরই হন না কেন,
যোগ্যতার ভিত্তিতে আপনার চাকরি আমরা নিশ্চিত করব। আপনি যে দলেরই হন না কেন, আমরা ততটুকুই আপনাদের অন্য দলের প্রতি ইনসাফ করব। এই জায়গাগুলো চাকরি, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিচার, এই জায়গাগুলোকে কোনোদিনও দলীয়করণ করা হবে না। আমরা দেখছি থানাগুলোতে যখন কোনো বিচার প্রার্থী যায়, যদি জানতে চায় আপনি কোন দল করেন, যদি হয় বিএনপি, তাকে চেয়ারটা টেনে দুধ চা দিয়ে আরও 2টা টুস্ট বিস্কিট বেশি দেয়। যে বিচার প্রার্থী বিচার দিতে যায়, গিয়ে দেখে যার নামে বিচার দিতে গেছে সে ওসির সাথে বসে দুধ চা একদম টুস্ট বিস্কুটে ভিজে ভিজে ওসির সাথে খায়। আমরা এই বাংলাদেশ চাই না। আমরা চাই অপরাধীর কোনো পরিচয়, কোনো রাজনৈতিক পরিচয় বিচারের সময় কখনোই বিবেচ্য হবে না। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা যে এই লড়াইটা শুরু করেছি, এই লড়াইতে আপনাদেরকে সামিল হতে হবে। আমরা যদি কোনো ভুল করি আমাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা চাই নেতাকে কখনোই প্রশ্নের ঊর্ধ্বে রাখা যাবে না। নেতাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখলেই তখন থেকেই স্বৈরাচারের উৎপত্তি হয়। আমরা যদি কোনো ভুল করি আমাদেরকে যৌক্তিক প্রশ্নের মধ্য দিয়ে, যৌক্তিক জবাবদিহিতার মধ্য দিয়ে, যৌক্তিক সমালোচনার মধ্য দিয়ে আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখি, এই স্বপ্নের বাংলাদেশে আমরা একসাথে এগিয়ে যাব। প্রিয় তরুণ প্রজন্ম, এই যে বর্ডার অঞ্চলে আমরা দেখেছি মাদক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই মাদক উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই তরুণ প্রজন্মকে নষ্ট করে দেওয়ার জন্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি ঘুমিয়ে আছেন কিনা আমি জানি না। যদি জেগে থেকে ঘুমিয়ে থাকুন তাহলে আপনাকে জাগানো যাবে না। আর যদি ঘুমিয়ে আসলে ঘুমিয়ে থাকেন, আপনাকে আহ্বান করব চোখ খুলে দেখেন এই দেশের তরুণ প্রজন্ম কি চায়। তারা রেড কার্ড নিয়ে রেডি হয়ে গিয়েছে। ফুটবলে 2টা ইয়েলো কার্ড, এরপরে অলরেডি কিন্তু ইয়েলো কার্ড চলে আসছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা চাই না আপনার মতো সেভিয়র, ফাদার অফ অ্যামেন্ডমেন্ট এবং সংবিধান বিশেষজ্ঞ, আপনার মতো একজন প্রথিতযশা মানুষ ব্যর্থতায় পর্যবেসিত হোক। আমরা চাই মানুষ আপনাকে নিয়ে কি বলে দয়া করে 2 কান দিয়ে শুনুন। গাড়ির গ্লাসটা নামিয়ে শুনুন মানুষ আপনার সম্পর্কে কি মন্তব্য করে। গাড়ির গ্লাসটা নামিয়ে দরজাটা খুলে জনগণের সাথে মিশে জিজ্ঞেস করুন আপনি জনগণের জন্য কি কাজ করছেন। আমার ভাইদেরকে, বাংলাদেশিদেরকে বর্ডারে গুলিতাক করে হত্যা করা হয়, আমরা সত্য একটা প্রতিবাদ করতে পারি না। আমার কোনো ভাইকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের আপোষহীন থাকতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে প্রিয় নাগরিকবাসী, আমার ভাই হাদিম এই আধিপত্যবাদী এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে করতে নিজে শাহাদাত বরণ করেছে। আজকে এতদিন হয়েছে, ওনার বিচার দূরে থাক, এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া কতটুকু এগুলো সেই সম্পর্ক আমাদেরকে কিছু জানাচ্ছে না। আমরা আজকে যে শিশুটা ধর্ষিত হলো সেই শিশুর বাবার মতো আমাদেরকেও কিছুদিন পরে বলতে হবে আমরা আর বিচার চাই না। কারণ এই রাষ্ট্রের বিচার ব্যবস্থা থেকে আমাদের আস্থা দিন দিন উঠে যাচ্ছে। সেজন্য এই সরকারের কাছে আহ্বান থাকবে, আমার ভাই হাদি হত্যার বিচার আপনি সুনিশ্চিত করুন। একই সাথে সাথে এই তারুণ্যের যেই চাহিদা রয়েছে, তারুণ্যের যে প্রয়োজন রয়েছে, এই প্রয়োজনগুলোকে আমলে নিয়ে এই কার্ড খেলা বাদ দিয়ে জনগণের মূল যে চাহিদাগুলো রয়েছে, প্রয়োজনগুলো রয়েছে, আইনের শাসন আপনারা নিশ্চিত করুন। কোনো কিছু হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে দুশ্চাপানোর যেই ভূত আপনাদের ঘাড়ে চেপেছে, এই ভূত যদি আপনারা না নামিয়ে আপনারা বেশি দিন চলতে পারবেন না। আপনাদের অপরাধের কার্যক্রমের দায় আপনাদেরকে নিতে হবে। যদি সুরাহা না করতে পারেন তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে রেড কার্ড দেখাবে। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আমাদের দায়িত্ব বুঝে নিতে হবে।
আমরা যারা পড়াশোনা করি আমাদের মেধা মনন বিকাশের মধ্য দিয়ে আমাদের এই জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ধর্মী প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। যারা বিদেশে যেতে চায় তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। আমাদের বিভিন্ন জেলায় জেলায় আমাদের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই তারুণ্য যুবশক্তিকে বেকারত্ব থেকে মুক্তি দিতে হবে। আমার তরুণ সমাজে চাকরি চায়, তারা বাঁচতে চায়, তারা ঘরের জন্য খাবার নিয়ে যেতে চায়, তারা আর কোনো কার্ড চায় না। আমাদের এই তরুণ প্রজন্মের জন্য বিশেষ নীতি প্রণয়নের মধ্য দিয়ে তাদেরকে দক্ষ, যোগ্য, স্বনির্ভর এবং কারিগরি সেবা প্রদানের মধ্য দিয়ে প্রশিক্ষণ প্রদানের মধ্য দিয়ে তাদেরকে যোগ্য করে তুলতে হবে। একই সাথে সাথে আমার যে নারী বোনেরা রয়েছে, নারীরা যারা রয়েছে, তাদেরকে কিভাবে জনশক্তিতে রূপান্তর করা যায় সেজন্য সরকারের বিশেষ পলিসি নিতে হবে। সরকার যদি সেটি করতে ব্যর্থ হয় তাহলে জনগণের সামনে তার দুর্বলতা প্রকাশ করুক। আমরা বিরোধী দলে যারা আছি প্রয়োজনে আমরা আপনাদেরকে সহায়তা করব। প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে আমরা জানি 70% জনগণ গণভোটে ভোট দিয়েছিল, হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছিল। আপনাদেরকে বোকা ভেবেছে, আপনাদেরকে ক্ষণস্মৃতি মনে করেছে আপনারা ভুলে গিয়েছেন। ওনারা যেভাবে 31 দফা ভুলে গিয়েছেন মনে করেছে এই তরুণ প্রজন্ম হয়তো ভুলে গিয়েছে। ওনারা জানা নেই এই তরুণ প্রজন্ম রাত 3টা পর্যন্ত এল ক্লাসিকো এবং চ্যাম্পিয়ন্স লিগ দেখে, এর পরের দিন আবার স্বৈরাচারের বিরুদ্ধে মিছিল করে, কামানের সামনে দাঁড়ায়, গোলাবারুদের সামনে দাঁড়ায়। এই তরুণ প্রজন্ম ভুলে নাই এই 70% ভোটের বিরুদ্ধে, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে। এই তরুণ প্রজন্ম ভুলে নাই বিএনপি তাদের ম্যান্ডেটের সাথে প্রতারণা করেছে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার জায়গা থেকে হ্যাঁ বুটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। উনি হ্যাঁ বুটের পক্ষে প্রচারণা চালান নাই? আপনারা দেখেছেন? পুরো বাংলাদেশ সাক্ষী। হ্যাঁ বুটের পক্ষে ওনারা প্রচারণা চালিয়েছেন, চালিয়ে এখন সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে ওনারা হ্যাঁ বুটের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এই তরুণ প্রজন্ম যখন 15 বছর বয়সে জেনে যায় আপনারা মুনাফিকি করছেন, শপথ ভঙ্গ করছেন, ওয়াদার বরখেলাপ করেছেন, পরবর্তী নির্বাচনে এই তরুণ প্রজন্মকে আপনারা আপনাদের পাশে কখনোই পাবেন না। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা এনসিপি, আমরা এখন মনে রাখতে হয়, অনেকেই আমাদেরকে বলে আমরা হাফ প্যান্ট পরা পার্টি। আমরা হাফ প্যান্ট পরা পার্টি ঠিকই, কারণ আমাদের এই প্রজন্ম হাফ প্যান্টও পরে, 3/4ও পরে, ট্রাউজারও পরে। এই জেনজি প্রজন্মকে পোশাক দিয়ে মাপা যাবে না। এই জেনজি প্রজন্ম সুটেড বুটেড হয়ে ফর্মালি জনগণের সাথে ভণ্ডামি করতে পারে না। এই জেনজি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের এই রাজনৈতিক দল আপনাদের দল।